আমার কারণে তোর জীবনটা নষ্ট হয়ে গেল। আমি চাইনি এরকম কিছু হোক, কিন্তু ওইখানে অতগুলো মানুষের সামনে বাবার মুখের ওপর আর কোনো কথা বলতে পারিনি। না আপু, সমস্যা নেই। আঙ্কেল আমাকে এত বড় করেছে, জানে তারা কোনো ভুল সিদ্ধান্ত কখনোই নেবে না। ছোট থেকেই তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আপু বাদ দাও না, সেই সব কথা। আগের কথা কেন তুলছ? এখন বর্তমান নিয়ে চিন্তা করো, এর পরবর্তীতে কি করবে। কি আর করব, আমি চাই না আমার এই পাপিষ্ঠ দেহ আর কেউ ভোগ করুক। তোর সঙ্গে যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, তাহলে এটা একটা ফর্মালিটি মাত্র। তুই চাইলে তোর পছন্দ করা যে কাউকে বিয়ে করতে পারিস, আমি এতে কোনো অমত করব না। কি বলছো তুমি আপু? মাথা ঠিক আছে? আঙ্কেল আন্টি সবার সামনে কত বড় গলা করে আমার সঙ্গে তোমাকে বিয়ে দিয়েছে। তো কি করব, আমার মতো নষ্ট একটা মেয়েকে তোর জীবনসঙ্গী বানাবি? নেহার কথা শুনে স্বাধীন যেন বাকরুদ্ধ হয়ে যায়। কি বলবে তা বুঝতে পারে না। নিচের দিকে তাকিয়ে থাকে। নেহা তার শরীর থেকে শাড়ি ও গহনা খুলতে লাগে আর বলতে লাগে, দেখ, আমি ভালো করে জানি তোদের মনের কথা সব ছেলেরাই চায় তার স্ত্রী পবিত্র থাক, তার স্ত্রী যেন কখনোই পরপুরুষ না টাচ করে। আর সেখানে আমি ধর্ষিত মেয়ে, তোরও কিছু একটা অধিকার আছে আমার কাছ থেকে, যা আমি কখনো দিতে পারবো না। আর হ্যাঁ, এই বিষয়গুলো মা বাবা যেন জানতে না পারে। আর একটা কথা, সাফ সাফ শোন, আমি তোকে ছোট ভাইয়ের মতো মনে করি, কখনোই তোকে আমার স্বামী হিসেবে মেনে নেব না। স্বাধীন কিছু বলতে যাবে এর আগে নেহা স্বাধীনকে চুপ করিয়ে দিয়ে পুনরায় বলতে লাগে, দেখ, তোর কোনো কথাই শুনতে চাচ্ছি না। আমাকে একটু একা থাকতে দে। বাবা মাকে এত করে বললাম যে থাক, দরকার নেই এসবের। মনে হয় আমি তাদের বোঝা হয়ে গিয়েছিলাম, তার কারণেই আমাকে জোর করে বিয়ে দিতে চাইছিল। সেই তো সবার সামনে অপমানিত হলো। থাকবোই না আর এই বাড়িতে, চলে যাব। আপু কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তুমি চলে যাবে মানে? আর তুমি চলে গেলে আঙ্কেল আন্টি কি হবে বুঝতে পারছো? একবার আমি দেখেছি, তুমি যখন বাড়িতে থাকো না, তারা অনেক মন মরা হয়ে যায়। আমি অনেক চেষ্টা করি তাদের খুশি করার, কিন্তু ব্যর্থ হই। অযথার সান্ত্বনা দিতে হবে না। যদি তাই হতো তাহলে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো না কখনো। আপু তুমি ভুল বুঝছো। আঙ্কেল আন্টিকে প্রত্যেক মা বাবার সন্তানের প্রতি একটা দায়িত্ব থাকে। তারা তাদের সেই দায়িত্বটাই পালন করতে চেয়েছিল, কিন্তু এরকম হবে কখনো ভাবতেও পারে নাই। যা তুই এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে, ভালো লাগছে না কিছুই। নেহার ধমকে স্বাধীন উপরের দিকে তাকায়। দেখে নেহার শরীরে কোনো পোশাক নেই, শুধু ব্লাউজ আর ছায়া। শাড়ি নেহার দিকে একবার এগিয়ে দিতে পিছুপা হয়ে বেলকনিতে চলে যায়। আর ঘুমের মধ্যে নেহাকে দেখার চেহারাটা বারবার চোখের সামনে ভেসে আসে। স্বাধীন যতই ভুলে যাওয়ার চেষ্টা করে ততই ফিরে আসে। স্বাধীন এসবই ভাবছিল, হঠাৎ নেহা এসে স্বাধীনের পাশে দাঁড়ায়। স্বাধীন তাকিয়ে দেখে আগের অবস্থাতেই আছে নেহা। আপু তুমি এখানে? কেন? আমার বাড়ি, আমার রুম, আমার ব্যালকনি, আর আমি আসতে পারবো না নাকি? আমি সেটা বলতে চাইনি। এ অবস্থাতেই এখানে এসে দাঁড়িয়েছো, কেউ দেখে ফেলতে তো সর্বনাশ হয়ে যাবে। যাও, রুমে যাও। স্বাধীনের কথা শুনে নেহা হাসতে লাগে। পাগলের মতো হাসতে হাসতে কান্না করে দেয়। স্বাধীন অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে নেহা হাসি থামিয়ে দিয়ে বলতে লাগে স্বাধীনের দিকে তাকিয়ে, এক সময় এই দেহটা নিয়ে জানিস অনেক অহংকার দেখাতাম, কিন্তু এখন এই দেহটা অভিশপ্ত। মনে হয় যদি আত্মহত্যা মহাপাপ না হতো, কখন আত্মহত্যা করতাম। একবার গিয়েছিলাম তো, বাট বাবা মার কথা মনে পড়লেই আর পারি নাই। আমি ছাড়া তাদের আর কে আছে? স্বাধীন অপলক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার মাঝে কেমন যেন মায়া আছে, সেটা স্বাধীন ভালো করে বুঝতে পারে। তারপর স্বাধীন নেহার হাতের উপর হাত রাখতে নেয়া চমকে ওঠে। স্বাধীনের দিকে তাকাই। স্বাধীন নেহার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগে, আচ্ছা, সব কিছু আগের মতো চাইলেও কি করা সম্ভব? না জানি আগে সব কিছু ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু নতুন করে বাঁচতে শেখাবো। পুরনো সব স্মৃতি মুছে দিয়ে নতুন করে বাঁচতে শেখাবো। জানি তা কখনোই পারবে না তো। অযথা স্বপ্ন দেখাস না। আমি এমনিতেই তোর জীবনটা নষ্ট করে ফেলেছি, আর চাই না তোর জীবন নষ্ট করতে। তুই তোর মতো আর আমি আমার মতো। কখনোই স্ত্রীর অধিকার নিয়ে যাব না তোর কাছে, কিন্তু হ্যাঁ, কখনো ডিভোর্স দিস না। আর আমার একটা রিকোয়েস্ট রাখবি, জানি না তুই আদৌ কথাটা রাখবি কিনা।
হ্যাঁ বলো। আমি আমার যত সম্ভব চেষ্টা করব কথাটা রাখার। আমি মা হতে চাই, আর চাই তোর সন্তানকে আগলে ধরে বাকিটা পথ চলতে। তো সন্তানের বাবার অধিকার নিয়ে কখনো যাব না তোর কাছে, খালি চাই তাকে জড়িয়ে ধরে বাকিটা পথ চলতে পারি যেন। নেহার কথা শুনে স্বাধীন কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকে। সবাই কত আনন্দ ফুর্তি করছে, কিন্তু তার মনে কোনো আনন্দ নেই। তারপরও বুকের ভেতর কেমন যেন শীতল হয়ে রয়েছে। নেহা সেদিনের প্রশ্নের অনেকগুলো জবাবের জন্য সেখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো উত্তর না পেয়ে সেখান থেকে নিরাশ হয়ে চলে যায়। নেহা পাশ থেকে চলে গেলে স্বাধীন তাকিয়ে দেখে শুধুমাত্র কিছুই বলে না, নিচের দিকে তাকিয়ে থাকে। দেখে তার বাবা মা কতটা খুশি, যেন তারা বলেই গিয়েছে কিছুক্ষণ আগে কি হয়েছিল। ফ্ল্যাশব্যাক। আঙ্কেল আঙ্কেল কিছু টাকা দেবেন? অনেক দিন ধরে কিছু খাই না, অনেক ক্ষুধা পেয়েছে আঙ্কেল, প্লিজ কিছু টাকা দেন। আমার এখান থেকে কয়েকটা ব্রাশ কিনে নেন। কে তুমি বাবা? তোমার বাবা মা নেই, আর তুমি এই রাস্তার মাঝে এভাবে ব্রাশ বিক্রি করছো? এতটুকু ছেলে হয়ে যদি তোমার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় তখন কি হবে? তোমার ভাবতে পারছো একবারও? না আঙ্কেল, তা হবে না। আর এই পৃথিবীতে আমার কেউ নেই, জন্মের পর থেকে রাস্তায় বড় হয়েছি, আর ভিক্ষা করতে আমার অনেক খারাপ লাগে। তাই এক বড় ভাই কিছু টাকা দেয় আমাকে, সেই টাকা দিয়ে ব্রাশ কিনে বিক্রি করি। দেন না স্যার, বেশি না, 2টা নেন, একটা আপনার জন্য, একটা ম্যাডামের জন্য, মাত্র 50 টাকা। না বাবা, আমার ব্রাশ লাগবে না। এই নাও 1000 টাকা, তুমি কিছু খেয়ে নিও। না স্যার, আমি আপনার কাছ থেকে এতগুলো টাকা নিতে পারবো না। আপনি ব্রাশ নেন, তার বিনিময়ে টাকা দেন। আরে তোমাকে আমি দিলাম উপহার হিসাবে, আমার লাগবে না, তুমি কিছু খেয়ে নিও। আর আজকে বিক্রি করার দরকার নেই। এই রোদের মধ্যে এভাবে রাস্তা রাস্তায় ঘুরেছো, অনেক কষ্ট হয় বাবা, তাই না? হ্যাঁ স্যার, অনেক কষ্ট হয়, কিন্তু কি করব, পেটের দায়ে সব করতে হয়। ঠিক তখনই জ্যাম সেরে যায়। এক এক করে গাড়ি চলতে লাগে। স্বাধীন নেহার বাবার কাছ থেকে টাকাটা নেয়, গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। তারপর স্বাধীন একটা হোটেলে গিয়ে খাবার খেয়ে নেয়। এভাবে চলতে লাগে সেই দিনের পর দিন। প্রতিদিনে নেই জ্যামের মধ্যে ব্রাশ বিক্রি করছিল, তখনই নেহার বাবার গাড়ির গ্লাসে গিয়ে টোকা দেয়। দেখে আজকেও সেই লোকটা। স্বাধীন একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যেতে যাবে, তখনই পিছন থেকে নেহার বাবা ডাকতে লাগে। স্যার কিছু বলবেন? আজকে আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না কিন্তু। তা তো বুঝতেই পেরেছি। তোমাকে একটা কথা বলার ছিল, তুমি কি আমার সঙ্গে যাবে? তোমাকে লেখাপড়া করাবো, আর অনেক সুন্দর সুন্দর পোশাকও দেব। আমার বাড়িতে আমার ছেলের মতো বড় হবে। কি বলেন স্যার? সত্যি সত্যি আমাকে স্কুলে পড়াবেন? নতুন নতুন সুন্দর সুন্দর পোশাক দেবেন? হাসিমাখা কণ্ঠে স্বাধীন কথাটা বলে। নেহার বাবা অনেক খুশি হয় স্বাধীনের হাসি মুখ দেখে। নিমিষে স্বাধীনের হাসি মুখ থেকে হাসি হারিয়ে গোমরা মুখে বলে, না স্যার, সরি, মাফ করবেন। কিছুদিন আগে আপনার মতো একটা ভদ্রলোক আমার এক বন্ধুকে রাস্তা থেকে নিয়ে যায়। পরবর্তীতে শুনি আমার বন্ধুকে নাকি তারা চোরাচালানি করে বিদেশে পাচার করে দিয়েছে। সেখান থেকে তার চোখ, নাক, ফোকরা, কিডনি, লিভার এসব কেটে রেখে দেয় আর ওকে ফেলে দেয়। আরে বাবা, তুমি ভুল ভাবছো আমাকে। আমি শহরের নামকরা বিজনেসম্যান, আমার অনেক অনেক টাকা। আমার কেন তোমাকে চোরাচোদানি করতে যাব? চলে আমার একটা মেয়ে ছেলে নেই, তাই চেয়েছি তোমাকে বড় করব আমার ছেলের মতো করে। ভেতর এসে বস। কথাটা বলে নেহার বাবা দরজা খুলে দেয়। স্বাধীন গাড়িতে উঠে বসে। তারপর একটা শপিং মলে যায়। গাড়ি সাইড করে স্বাধীনের জন্য বেশ কিছু নতুন নতুন জামা কাপড় কিনে দেয়। স্বাধীন দেখে অনেক খুশি হয়, নেহার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নেহার বাবা স্বাধীনকে শান্ত করে রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়। এভাবে অনেক করে স্বাধীন অনেক খুশি হয়। নেহার বাবা অনেক ভালো লাগে। বিকেলের দিকে বাসায় নিয়ে যায় স্বাধীনকে। নেহার মা দরজা খুলে দেয়। নেহার বাবার সঙ্গে একটা ছেলেকে দেখে নেহার মা পশুর দৃষ্টিতে তাকায়। এইটা কে? হ্যাঁ, মানে তোমাকে রাতে বললাম না, একটা কিউট ছেলে দেখলাম আজ রাস্তাতে, ব্রাশ বিক্রি করছে, অনেক ভালো আর আত্মমর্যাদাও আছে। আসলে এটাই সেই ছেলে। কি তুমি যে বললে রাস্তায় একটা ছেলেকে দেখেছো আর তোমার অনেক মায়া লেগেছে, এইটা সেই ছেলে? দেখে তো মনে হচ্ছে কোনো বড়লোক ঘরের ছেলে, রাস্তায় বড় হয়েছে, দেখে তো মনে হয় না। হ্যাঁ, আর ছেলেটার মাঝে কি যেন একটা আছে, অনেক মায়া, তাই নিয়ে আসলাম। আর তুমি তো মা হতে পারবে না, একে আমাদের ছেলের মতো করে মানুষ করব।
মেয়েকে আর কতদিন ধরে রাখবো বলো? এক সময় বিয়ে দিয়ে তো অন্যের বাড়ি পাঠাতেই হবে। তখন আমাদের কি হবে? নেহার বাবার কথা শুনে নেহার মা সায় জানায়। তারপর স্বাধীনকে কাছে টেনে নিয়ে জড়িয়ে কপালে একটা চুমু দেন। অন্যদিকে সিঁড়ির উপর দাঁড়িয়ে নেহা সব কিছু দেখে আর রাগে ফুঁসতে লাগে। দৌড়ে নেহা তার মায়ের কাছে আসে। স্বাধীনকে সরিয়ে দিয়ে নেহা তার মাকে জড়িয়ে ধরে বলতে লাগে, মা, এই ছেলেটাকে আর তুমি একে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়েছো, ভুলে যেও না। শুধু তুমি আমাকে কপালে চুমু দিবে, অন্য কাউকে নয়। নেহার কথা শুনে নেহার মা বাবা সবাই হাসতে লাগে। তারপর নেহাকে স্বাধীনকে সোফায় নিয়ে বসিয়ে দেয়। তারপর বলতে লাগে, নেহামা শুনুন, আজ থেকে এটা তোমার ছোট ভাই। তুমি কিন্তু অনেক বড় একটা মেয়ে, আর একে কিন্তু ছোট কখনোই একে মারবে না, আর তুমি একে অনেক ভালোবাসবে। আমার কোনো ছোট ভাই নেই, আর তোমরা ওকে ভালোবাসবে মানে তোমরা শুধু আমাকে ভালোবাসবে, অন্য কাউকে নয়। কথা শুনে নেহার বাবা মা অবাক হয়ে যায়। দুজনেই হাসতে হাসতে নেহাকে বোঝাতে লাগে। এক পর্যায়ে বুঝতে পারে। তারপর স্বাধীনকে একটা রুম দেখিয়ে দেয়। স্বাধীন অনেক খুশি হয়। তারপর স্কুলে ভর্তি করিয়ে দেয়। নেহা স্বাধীনকে দুই চোখে দেখতে পায় না, সব সময় পেলে ওকে মারে, আরও অনেক আজে বাজে কথা বলতে লাগে। সারাদিনের খারাপ লাগলে রুমে গিয়ে দরজা আটকে দিয়ে কান্না করতে লাগে। নেহার মা বাবা কেউ জিজ্ঞেস করলে কিছুই বলে না। এভাবে কেটে যায় অনেকটা দিন। দেখতে দেখতে স্বাধীন কলেজে উঠে আর নেহা ভার্সিটিতে। স্বাধীন, ওই স্বাধীন তোকে না বললাম আজকে আমি ভার্সিটিতে যাব আর আমার পোশাকগুলো স্ত্রী দিয়ে যেতে, আর এখনো কেন দিসনি? মানে আপু, আজকে আমার কলেজের প্রথম দিন, তাই একটু ফ্রেশ হচ্ছি। ফ্রেশ হতে আর হবে না, তোর যে চেহারা, মেয়েরা দেখলে এমনিতেই 200 হাত দূরে চলে যায় তোকে দেখে, আর কেউ ভালোবাসবে না। এত ফ্রেশ এত পরিপাটি হয়ে কোনো লাভ নেই, বুঝলি? আপু, বুঝতে পারছি। এখন এত কথা বলে আর কোনো লাভ নেই, যা তাড়াতাড়ি আমার জামাগুলো ইস্ত্রি করে দে। কথাটা শুনে নেহা তার পোশাকগুলো রেখে নেহার পোশাকগুলোকে ইস্ত্রি দিয়ে দিতে লাগে। নেহার জামা কাপড় দেওয়া হয়ে গেলে নেহা রুমের দিকে অগ্রসর হয়। নেহার রুমের কর্নারে, কিন্তু নেহা দরজাটা খোলে না। হালকা ধাক্কা দিতে দরজাটা খুলে যায়। দরজা দিয়ে নেহার রুমে প্রবেশ করে। ঠিক তখনই নেহা ওয়াশরুম থেকে বের হয়, শরীরে একটা টাওয়াল পেঁচিয়ে, যা শরীরের অর্ধেক অংশ দেখা যায়। নেহা আর স্বাধীন দুজনে চিৎকার দিয়ে ওঠে। ঠিক তখনই নেহার মা উপরে উঠে আসে। নেহা তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে যায়। কি হয়েছে তোরা দুইজন এভাবে চিৎকার দিয়ে বাড়িটা মাথায় তুলে নিলি? না মানে আন্টি, একটা তেলাপোকা ওয়াশরুম থেকে বের হয়ে এদিকে এসেছে। আমি চিৎকার দিয়েছি, আর ওয়াশরুমে থাকলে নেহা ও চিৎকার দেয়। ধুর, ওরা দুজন পারস্য বটে। আমি ভাবলাম কি না কি হয়েছে, রান্না রেখে চলে এসেছি। কথাটা বলি স্বাধীনকে খুন্তি দিয়ে আলতো করে একটা বাড়ি দিয়ে সেখান থেকে হাসতে হাসতে চলে আসে। স্বাধীন সেখানেই দাঁড়িয়ে থাকে। নেহা দরজাটা খুলে এইদিক ওইদিক তাকিয়ে ভিতরে ঢুকে স্বাধীনের কাছে এসে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন নিচের দিকে তাকিয়ে থাকে। ছোট লোকের বাচ্চা, রুমে আসবি তুই নক করে আসবি না? আর তুই কি সব দেখে ফেলেছিস আমার? না আপু, কিছুই দেখিনি। আমি ওই দিকে তাকিয়েছিলাম না, অন্যদিকে তাকিয়েছিলাম। ও গড, বাঁচা গেল। অন্যদিকে স্বাধীন নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগে। তারপর জামাগুলো এগিয়ে দেয়। দরজার কাছে এসে পিছনে ফিরে নেহার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলতে লাগে, তোমাকে মিথ্যা কথা বলেছি আপু, আমি তোমার সব দেখে ফেলেছি, আর তোমার বুকে ওই তিলটা অনেক জোস। স্বাধীনের কথা শুনে নেহা অগ্নিমূর্তি ধারণ করে। স্বাধীন সেখান থেকে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড় লাগে তার রুমের দিকে। নেহা স্বাধীনকে মারার জন্য স্বাধীনের পিছু নিতে লাগে। এক পর্যায়ে স্বাধীনের রুমে চলে আসে। নেহা হাঁপাতে লাগে। যে স্বাধীনের দিকে যেতে যাবে অমনি নেহার শরীর থেকে তাওয়াল খুলে পড়ে যায়। স্বাধীন বড় বড় দৃষ্টিতে তাকায়, 2 হাত দিয়ে নিজের চোখ বন্ধ করে ফেলে। নেহা তাড়াতাড়ি করে তোয়ালে পরিধান করে নেয়। এই লুচ্চা ছেলে, আমার সব দেখে ফেলেছিস, আবার সেটাই আমার মুখের সামনে বলিস? তোর এত বড় সাহস, দাঁড়া তোকে দেখাচ্ছি। আপু, তুমি আর কি দেখাবে? যা দেখার তা তো দেখেই ফেলেছি। আগে তুমি নিজেকে সামলাও। ছোট ভাইকে মারতে আসো আর তো সামলাতে পারো না। স্বাধীনের কথা শুনে নেহা অনেক লজ্জা পায়। স্বাধীনকে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় শাহ। বর্তমানে কথাগুলো ভেবেই স্বাধীনের মুখে অজান্তেই হাসি রেখা ফুটে ওঠে। ব্যালকনিতে আর না দাঁড়িয়ে রুমে এসে দেখে নেহা উপর হয়ে শুয়ে আছে।
স্বাধীন বারবার নেহার কোমরের দিকে দৃষ্টি যায়, ধীরে ধীরে যেন মাতাল হয়ে যেতে লাগে। স্বাধীন প্রতিনিয়ত নিজেকে সামলাতে লাগে, কিন্তু একটা মেয়ে তার রুমে শুয়ে আছে, তার কোমর দেখা যাচ্ছে। এটা একটা ছেলেকে কাবু করার জন্য যথেষ্ট। স্বাধীন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে খাটের উপরে বসে পড়ে। নেহা পেছন ফিরে তাকিয়ে স্বাধীনকে দেখে। কিরে কিছু বলবি? না কিছু বলবো না, অনেক ঘুম পাচ্ছে, একটু সাইড দেবে, ঘুমাবো। কি একই বিছানায় তোর সঙ্গে ঘুমাবো? ইম্পসিবল। এই যে বালিশ নিয়ে যা, সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ো। ন্যাকামি করা হচ্ছে। একটু আগে বেলকনিতে কি বলে আসলেন মনে নেই? বাচ্চার মা হতে চান। এর কাছে না গেলে বাচ্চার মা কি করে হবেন এক খাটে না শুয়ে থাকলে? কি তুই কি তখন ওই কথাটা সিরিয়াসলি ভেবে নিয়েছিস নাকি? আমি তো তোর সঙ্গে জাস্ট ফান করেছি আর তোকে পরীক্ষা করতে চেয়েছিলাম তুই ছেলেটা আদৌ কেমন। আর শোন, একদমই তো কি বুঝতে পারলেন আমি ভালো না খারাপ? না, মানে তোকে যতটুকু খারাপ ভেবেছিলাম, বাট তুমি এত খারাপ না। আগে দেখতাম কলেজের মেয়েদের সঙ্গে ঘুরতে, গাড়িতে করে চলাফেরা করতে, বাট তোর মধ্যে কোনো কামনার লালসা নেই। তোর জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে ঠিক আমার কথায় রাজি হয়ে যেত, ধ্যান ধ্যান করে চলে আসতো, কিন্তু তুই তাদের থেকে ভিন্ন। ভিন্ন না, আমি প্রত্যেক ছেলের মতোই। কি কথাটা বলে স্বাধীন নেহাকে জড়িয়ে ধরে শক্ত করে। নেহা স্বাধীনের কাছ থেকে ছাড়া পাবার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু স্বাধীন নেহাকে ছেড়ে দেয় না। এক পর্যায়ে নেহা তার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু বের হয়ে পড়ে। স্বাধীনের সেই দুঃখে কোনো কিঞ্চিত পরিমাণের পক্ষে নাই। নেহার শরীর থেকে এক এক করে ছায়া ব্লাউজ খুলতে লাগে। স্বাধীন তার শরীর থেকে শেরওয়ানি খুলে নেহার উপর ঝাঁপিয়ে পড়ে। নেহা চিৎকার করতে গেলেও পারে না। স্বাধীন তার ঠোঁট দিয়ে নেহার ঠোঁট চেপে ধরে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। সেদিন ক্লান্ত হয়ে যায়, নেহার উপর শুয়ে পড়ে। ঠিক তখনই নেহা স্বাধীনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। স্বাধীন ধাক্কার তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। নেহার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে, দেখে নেহা কান্না করছে। ভেবেছিলাম তুই সব ছেলেদের থেকে ভিন্ন, কিন্তু তুইও অনেক বাজে। তোর মধ্যেও কোনো মনুষ্যত্ব নেই, শুধু লোভ দেখানো অভিনয় করিস তুই। আমি ভেবেও ঘুম পাচ্ছে না, এত ভালো অভিনয় কি করে করতে পারিস? অভিনয় বলতে তুমি আমার বিয়ে করা বউ, আর আমি আমার বউয়ের কাছে যাব না তো কার কাছে যাব? আর আমার অধিকার আছে তোমাকে স্পর্শ করার। আমি তো আর ওই সকল ছেলেদের মতো তোমাকে। স্বাধীনের কথা শেষ না হওয়ার আগে নেহা উঠে এসে স্বাধীনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নেহা কান্না করে দিয়ে সেখান থেকে উঠে ওয়ার্ড্রপ থেকে 3 পিস বের করে ওয়াশরুমে চলে যায়। স্বাধীন সেইভাবে বসে থেকে খাটের উপর হাত দিয়ে ভাবতে লাগে। আসলে তো নেহা আকর্ষণ যে কাজটা করা আমার মোটেও ঠিক হয়নি। সে হয়তো চেয়েছিল আমাকে সে ভালোবেসে, কিংবা আমি তাকে ভালোবেসে কাছে টেনে নেব, কিন্তু আমার তার উপর এইভাবে জোর জবরদস্তি করা একদমই ঠিক হয়নি। দেখ, সামান্য কোমর দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলি না তুই, আর কন্ট্রোল করব কি করে? নেহা আপুকে তো দেখতে আর পরিদের থেকে কম নয়, আমার কি দোষ? কথাগুলো ভাবতে লাগে আর হাসতে লাগে। নেহা ওয়াশরুম থেকে বের হলে স্বাধীনকে হাসতে দেখে অনেক রাগ হয়। সেদিকে তাকিয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে যায়। স্বাধীন তড়িঘড়ি করে প্যান্ট পরিধান করে নেয়, তারপর দৌড় দিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে গোসল করা শেষ হলে তখন দেখে সে সাথে সাথে কিছু নিয়ে আসে নাই। কিভাবে এখন বাইরে বের হবে? ওয়াশরুমের দরজা খুলে দিয়ে হালকা করে মাথা বের করে বলতে লাগে, মানে আমি আসলে এসেছি, সাথে কিছুই নিয়ে আসিনি। একটা যদি প্যান্ট আর তোয়ালে এটা দিতেন অনেক ভালো হতো, না হলে এখানে রাত কাটাতে হবে আমার। তো কি হয়েছে, এখানে থাক, বোঝ কেমন লাগে। আর আমার ওয়াশরুম রাস্তার থেকে অনেক ভালো। দেখেন, রাগ উঠিয়ে দিয়েন না, বলছি ভালোই ভালোই। তোয়ালেটা আর আমার রুম থেকে একটা প্যান্ট এনে দিন, না হলে যদি একবার বের হয়ে যায় তাহলে আবার গোসল করাবো বলে দিলাম। তোরা তো শুধু পারিস সেটাই, আর কিছু কি পারিস? আচ্ছা দাঁড়া, আমি তো রুম থেকে প্যান্ট এনে দিচ্ছি। কথা বলতে বলতে দরজা খুলে দেয়। তখনই হামাগুড়িতে রুমের মধ্যে নেহার চাচাতো বোন নেহার বান্ধবী ঢুকে পড়ে। নেহা অবাক হয়ে যায়। কিরে, তোর এখানে আর এইভাবে আরবিতে কি করছিস? মানে আমরা সবাই এখান দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম বাসর রাতে কী হয় আমাদেরও একটু জানার দরকার, তাই আর কি এখানে দাঁড়িয়ে একটু কান লাগিয়ে শোনার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই তো শুনতে পেলাম না। হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। তোরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলি,
যা তোদের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এসব আরই না পেতে আঙ্কেলকে বললেই তো পারিস তোদেরকে বিয়ে দিতে। আর সাথী চাচাকে বলবো নাকি তোকে বিয়ে দিতে? সমস্যা নেই আপু, যদি স্বাধীন বাজার মতো কিউট একটা ছেলে খুঁজে পাও তাহলে আঙ্কেলকে বলিও, আমার এতে কোনো মত নেই। আর কতদিন এভাবে সিঙ্গেল থাকবো বলো? আর তুমি তো ভালো করে জানো রিলেশন আমার দ্বারা সম্ভব নয়, সব সময় ভুল বুঝি। এর থেকে বিয়ে করে হাজবেন্ডের সঙ্গে মারামারি করলেও এতে ভালো হবে। সাথীর কথা শুনে সেইখানে থাকা সবাই হাসতে লাগে। হাসতে হাসতে সবার হামাগুড়ি খাবার উপক্রম হয়ে যায়। নেহার রাগে সাথীর দিকে তাকায়, সাথে সেইখান থেকে চলে যায়। তারপর নেহার বান্ধবী স্বাধীন আর নেহার দিকে তাকিয়ে বলে, কী রে, তুই দুলাভাইকে রেখে এত রাতে বাইরে বের হয়ে আসলি যে? আর রুমের এই বেহাল দশায় কেন? খাটের এই বেহাল দশা, বিছানা চাদর এলোমেলো, আর তোর চুল ভেজে কেন? তার মানে কি? ধ্যাৎ, তোরা কি বলিস না, একদমই উল্টাপাল্টা ভাববি না, এই বলে দিলাম। তোকে তো আমার ছোট ভাইয়ের মতো মনে করি। হয়েছে, আর অভিনয় করতে হবে না। স্বাধীন যে হট, আর দেখেছি তো, একবার লুকিয়ে 6 প্যাক আছে, একবার গেঞ্জি পরে এসেছিল ফিটিং। তুই কেন ওখানে? যে তোর মেয়ে থাকলে যে কোনো কেউই পাগল হয়ে যেত। আচ্ছা বাদ দে, এনজয় কর, আমরা এখন আসি। চল চল সবাই চল, নেহা এখন এনজয় করবে। আমাদের এখান থেকে ওদের ডিস্টার্ব দিতে কোনো লাভ হবে না। কথাটা বলে নেহার বান্ধবীরা সেখান থেকে চলে যায়। নেহার অনেক রাগ হতে লাগে, কিন্তু তারপরও কেন জানি অনেক ভালো লাগে। রুমের সামনে আর না দাঁড়িয়ে স্বাধীনের রুমে চলে যায়। স্বাধীনের ওয়াশরুম থেকে প্যান্ট, টি শার্ট আর গামছা নিয়ে আসে। রুমে দরজা লাগিয়ে দিয়ে দেখে স্বাধীন এখনও ওয়াশরুমের দরজা দিয়ে মাথা বের করে তাকিয়ে আছে। নেহা স্বাধীনের কাছে গিয়ে হাতে গামছা, প্যান্ট, টি শার্ট দিয়ে আসতে যাবে, অমনি ফ্লোরে পানি থাকায় পিচ্ছিল হয়ে যায়, পা পিছলে পড়ে যেতে যাবে, অমনি স্বাধীন বের হয়ে নেহাকে ধরে ফেলে। ঠিক আছে না, আপনি কিছুতে হয়নি, আঘাত লাগেনি তো? স্যার বলছি স্যার, এইভাবে এই খালি শরীর নিয়ে বাহিরে আসছিস তো শরম করছে না? এখন যদি কেউ রুমে চলে আসে তখন কি হবে? দেখ, তুমিও না রুমে কি আসতে যাবে? সবাই জানে রুমে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হচ্ছে, তাই সবাই বিপদসীমার বাহিরে আছে। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, তাই না? তারা তোকে দেখাচ্ছি যুদ্ধ কি হয়, কত প্রকার আর কিভাবে হয়। কথাটা বলে নেহা দৌড়ে ঝাড়ু হাতে নেয়। স্বাধীন দৌড়ে ওয়াশরুমে চলে যায়, দরজা লাগিয়ে দেয়। নেহা বাইরে থেকে বক বক করতে লাগে। স্বাধীন ওয়াশরুমে গিয়ে প্যান্ট, টি শার্ট পরিধান করে গামছা মাথায় দিয়ে চুল মুছতে লাগে। অনেকটা সময় পর বাইরে মাথা বের করে দেখে নেহা রুমে নেই। স্বাধীন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাইরে বের হয়ে রুমে দরজাটা লাগিয়ে পিছন ফিরতে দেখে নেহা দাঁড়িয়ে আছে, হাতে ঝাড়ু। স্বাধীন কি করবে বুঝতে পারে না, দৌড়াতে লাগে। নেহা স্বাধীনের পিছু পিছু দৌড়াতে লাগে আর ঝাড়ু দিয়ে মারতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। নেহা আর স্বাধীন দুজনেই দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে যায়। দুজনেই খাটের উপর শুয়ে পড়ে। দুজন দুজনের ঘন ঘন নিঃশ্বাসের স্পষ্ট শব্দ শুনতে পায়। রুমের মধ্যে চিনচিন নীরবতা বিরাজ করে। এভাবে কখন যে ঘুমিয়ে যায় বুঝতে পারে না। সকালবেলা স্বাধীনের ঘুম ভেঙে যায়। দেখে আশপাশ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। স্বাধীন উঠে পড়ে ওয়াশরুমে যায়, ফ্রেশ হয়ে আসে। দেখে নেহা উঠে চোখ কসলাচ্ছে আর হাম দিচ্ছে। কিরে, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল? সবে তো মাত্র ঘুমোলাম, অনেক ঘুম পাচ্ছে। লাইট অফ করে দে তো। লাইট অফ করবো মানে? যান, এখন ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসেন, নামাজ পড়বো, ফজরের আজান দিয়েছে। হ্যাঁ, যা পরে নিব, এখন ঘুমাতে দে। রাতে ঠিকমতো ঘুমাতে পারি নাই কিন্তু। সেই কথা বললে আর হবে না, বলেছি নামাজ পড়তে হবে মানে নামাজ পড়তে হবে। এই পর্যন্ত, যে পর্যন্ত নামাজ না পড়বেন সে পর্যন্ত আমি লাইট অফ করবো না। অন্যদিকে নেহার মা আর বাবা দুজনে নেহাদের রুমের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ এত সকালে লাইট অন থাকাই বুঝতে পারে না দরজায় কান লাগাতেই স্বাধীন নেহার কথাবার্তা শুনতে পায়। আর মা বাবা হাসতে হাসতে তাদের উপরে চলে যায়। তারপর নেহার বাবা সোফায় বসে বলতে লাগে, জানো নেহার মা, আমি হয়তোবা মেয়েটার জীবনসঙ্গী হিসেবে স্বাধীনকে বেছে নিয়ে কাজটা ঠিক করেছি।
কারণ একমাত্র তোমার মেয়েকে কন্ট্রোল করতে পারবে স্বাধীন, তাছাড়া অন্য কেউ একদমই পারবে না। কিন্তু নেহা ওই বিষয়ের পর থেকে অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, আগের মতো আর অহংকার করে না। কিন্তু দেখেছো, জানি না স্বাধীনকে আগেও মেনে নিতে পারবে কিনা। আমাদের উচিত ছিল নেহার মত জানার। কি করতাম হ্যাঁ? সবার সামনে অপমানিত হতে হতো। যদি তখন জোরে সোরে না বলতাম, আমার মান সম্মান কোথায় যেত একবারও ভেবে দেখেছো? ফ্ল্যাশব্যাক। পুরো বাড়িটা লাইটিং দিয়ে আচ্ছাদিত, চারপাশটার আনন্দে পরিপূর্ণ, সবাই হাসি খুশি। তার মাঝে একজনের মুখে বিন্দুমাত্র খুশি আসেনি। অনেকগুলো প্রাইভেট কার বাড়ির মধ্যে প্রবেশ করে, সবাই খুশি হয়ে সেদিকে এগিয়ে যায়। বরকে বরণ করে স্টেজে বসিয়ে দেয়। এক এক করে খাবার পর্ব শেষ হয়ে যায়। সবাই খাবার খেয়ে বিয়ের কাজ শুরু করতে যাবে, অমনি বরের বাবা বলে ওঠে, এই বিয়ে হবে না। আর কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো বন্ধ করুন। আর এই তুই উঠে পড়। এই বিয়ে তোকে করতে হবে না। তোকে এর থেকে ভালো মেয়ের সঙ্গে বিয়ে দেব। ভাই সাহেব, কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? মাথা আমার একদমই ঠিক আছে। আপনাদের মাথায় সমস্যা না হলে কিভাবে ভাবতে পারলেন যে একটা ধর্ষিতা মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দেব? আমাদের কি সমাজে কোনো মূল্যবোধ নেই? ভাবতে পারবেন একবারও? আপনার ধর্ষিতা মেয়েকে বিয়ে করলে সমাজের সামনে আমরা মুখ দেখাতে পারবো কিনা? নেহার বাবা আর কিছু বলে না, মাটির দিকে তাকিয়ে থেকে পুরো বাড়ি বিয়ের আমেজটা নিমিষেই বন্ধ হয়ে যায়। নেহার বাবার কোনো প্রতিউত্তর না দেখে বরের বাবা আবার বলতে লাগে, কী ব্যাপার ইমরান সাহেব, কিছু বলছেন না যে? বলুন, কিছু বলুন। আপনার ধর সেটা মেয়েকে কে বিয়ে করবে আছেন এইখানে এমন যে? আর ধর্ষিতা মেয়েকে বিয়ে করবে কার রুচি এত নগণ্য? আমার মেয়ের বিয়ে হবে এখন, আর আপনার সামনে, কিন্তু আপনার ছেলের সঙ্গে নয়। আর কি বলছেন, আমার মেয়ে কি কেউ বিয়ে করবে? এখন বললে 1000টা ছেলের লাইন দাঁড়িয়ে যাবে। আর আপনি কি বলছেন এসব? আপনি দাঁড়ান, আপনার আর আপনার ছেলের সামনে আমার মেয়ের বিয়ে হবে। বাবার সামনে বড় গলা করে কথাটা তো বলেই ফেললেন। এখন দেখি কে আপনার ধর্ষিতা মেয়েকে বিয়ে করে। বাবা, স্বাধীর, এদিকে এসো তো। হ্যাঁ আঙ্কেল, কিছু বলবেন? হ্যাঁ বলবো, আমার মেয়েকে বিয়ে করবে তুমি। আর আজকে সবার সামনে এই জানোয়ারের বাচ্চা তুই ওঠ, দেখ তোর সামনে আমার মেয়েকে বিয়ে দেব। আর মিস্টার জায়েদ শিকদার, কাজটা আপনি মোটেও ঠিক করেননি। কিভাবে সবার সামনে অপমান না করলেও আমাকে আর আমার মেয়েকে পারতেন। আর দেখেন, আমার মেয়েকে কেউ বিয়ে করবে না কথাটা বললেন না, নিমেষের মাঝেই দেখেন আমার মেয়েকে আপনার চোখের সামনে বিয়ে দেব। আর কাজী এসে বিয়ের কার্যক্রম শুরু করেন। বরের জায়গাটাই শুধু স্বাধীন। আর যদি বাবার নামটা খুব জানার ইচ্ছা হয় তাহলে নিজের নাম লিখে দিয়েন। নেহার বাবার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর কাজী সাহেব বিয়ের কার্যক্রম শুরু করে দেয়। স্বাধীন কিছু বলতে পারে না। তারপর নেহার বাবার মান সম্মান রক্ষাতে সবার সামনে রাজি হয়ে যায়। কাজী সাহেব বলতে স্বাধীন কবুল বলে দেয়। কি হয়েছে জায়েদ খান, আপনি তো অনেক বড় বড় কথা বলেছেন আমার মেয়েকে কেউ বিয়ে করবে না। এখনই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার ইচ্ছে করছে, নাকি ঘাড় ধাক্কা দিয়ে গার্লস থেকে বের করে দেব? ভালোই আপনার আত্মীয়স্বজন নিয়ে এখান থেকে চলে যান, যদি আপনার মান সম্মানটা রাখতে চান। আমার আবার মানুষত্ব আছে, সবার সামনে বড় গলা করে বলতে পারতাম, বাট আমার মধ্যে বিবেক আছে, তা করব না। চলে যান এখান থেকে। নেহার বাবার কথা শুনে সেখান থেকে বরের বাবা আর তার সাথে আসা সবাই চলে যায়। নেহার বাবা সোফায় বসে মাথায় হাত দিয়ে চিন্তা করতে লাগে। স্বাধীন গিয়ে নেহার বাবার পাশে বসে পড়ে, তারপর বলতে লাগে, আঙ্কেল চিন্তা করবেন না, যা হবার তা তো হয়ে গেছে। আর নেহা ম্যামের তো এখানে কোনো হাত নেই। ওই জানোয়ারের বাচ্চারা তো চারটা, আর না বললাম ওদের সাথে ওরা একদিন দেখবেন ধানের জয় পাবে। হ্যাঁ বাবার জানি, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ সবার সামনে রাজি হওয়ার কারণে। আর জানি না তুমি অন্তত নেহাকে মেনে নিবে কিনা, তোমার থেকে সিনিয়রও। বাকি কথা বলতে না দিয়ে স্বাধীন পুনরায় বলতে লাগে, আঙ্কেল রাস্তা থেকে তুলে এনে বড় করেছেন, লেখাপড়া করিয়েছেন, আপনাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না, এটা ভালো করে জানি। পরিশেষে নেহা ম্যামকে বিয়ে করে যদি সামান্য পরিমাণ ঋণ শোধ করতে পারি, আমার কাছে অনেক কিছু। আর আমি মনে করি আমার জন্য যাও ভালো হবে, আপনি তাই করবেন। স্বাধীনের কথা শুনি নেহার বাবার অনেক ভালো লাগে। নেহা সেখানে আর না থেকে রুমে চলে আসে। তারপর নেহার বাবা একটা প্যাকেট স্বাধীনকে দিয়ে দেয়। স্বাধীন প্যাকেটটা হাতে নিতে নেহার বাবা বলে, আর শেরনি পায়জামা এগুলা রুমে গিয়ে পরিধান করে নাও,
তোমাকে দেখে কেউ বলতে পারবে না আর বুঝতে পারবে না এখন তুমি আমার মেয়ের জামাই। কথাটা বলে নেহার বাবা হাসতে লাগে। স্বাধীন সেখান থেকে উঠে রুমে চলে যায়। বর্তমান এখন আল্লাহর কাছে দোয়া করি যেন দুজনকে একত্র করে রাখে। ছোট থেকে তো দেখে এসেছি দুজন দুজনার যেন শত্রু। এখন কি হচ্ছে হয়। ধ্যাত, তুমি এমনি এমনি চিন্তা করছো। দেখো সব ঠিক হয়ে যাবে। আর একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। আমার কথার সঙ্গে তুমি মিলিয়ে নিও একদিন। তাই যেন হয়, এই দোয়াই করি। আর ঘুমাবো না, আজান দিয়েছে, নামাজ পড়ে তারপর ঘুমাই। অন্যদিকে নেহা নামাজ পড়বে না। স্বাধীন হাত ধরে নেহাকে খাট থেকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে এসে দাঁড় করিয়ে দেয়। নেহার মুখে পানি মারতেই নেহার ঘুম দূর হয়ে যায়। নেহা উঠে স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকায় স্বাধীন মুচকি একটা হাসি দিয়ে অজু করতে বলে নেহা অজু করে নেয়। তারপরে ওয়ার্ড্রোব থেকে জায়নামাজ বের করে বিছিয়ে দেয়। নেহাকে দাঁড় করিয়ে স্বাধীন সামনে দাঁড়িয়ে পড়ে, নামাজ পরিধান করে নেয়। নামাজ পড়া শেষ হলে স্বাধীন পিছন ফিরে তাকিয়ে দেখে নেহা তার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? নামাজ পড়া হয়েছে? না কিছু না, আর নামাজ শেষ। ভালো, চলো বেলকনিতে গিয়ে দাঁড়াই। কি না, একদমই না, আমার একটুও ভালো লাগছে না। রাতে তো ঠিকমতো ঘুমাতে দেয়নি, এখন আবার জোর করে উঠে নামাজ পড়লে এখন অন্তত আমাকে শান্তি মতো ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, চলো বেলকনিতে গিয়ে দাঁড়াই। যদি মাইন্ড আর মন ভালো না হয়, ঘুম যদি তোর থেকে উড়ে না যায়, তখন আমাকে বল। স্বাধীনের কথা শুনে নেহা মজা নেয়। স্বাধীনের কথা শুনে নেহা জায়নামাজ থেকে উঠতে চায় না। স্বাধীন জোর করে নেহাকে কোলে তুলে নিয়ে এসে বেলকনিতে দাঁড় করায়। সকালের ঠান্ডা বাতাস নেহার শরীরে পড়তেই কেঁপে ওঠে। কেন জানি পরিবেশটা অনেক ভালো লাগে নেহার, কিন্তু স্বাধীনকে বুঝতে না দিয়ে রাগী দৃষ্টিতে তাকায়। কি হয়েছে এখন আবার এভাবে তাকিয়ে আছেন কেন? তাকিয়ে আছে কেন বুঝতে পারছিস না? যেভাবে ব্যালকনিতে নিয়ে এসেছিস একইভাবে খাটে রেখে আয় না, না হলে তোর কিন্তু খবর আছে। রেখে আসবো, কিছুক্ষণ দাঁড়িয়ে সকালের পরিবেশটা উপভোগ করেন। এই সময় তো আমার অনেক ভালো লাগে, নামাজ পড়ে বেলকনিতে দাঁড়িয়ে আশেপাশে সেটা দেখতে অনেক ভালো লাগে। দেখেন না ওই ছেলে বাচ্চাগুলো টুপি মাথায় দিয়ে হাতে কায়দা নিয়ে কোথায় যাচ্ছে, বলতে পারবেন? না বলতে পারবো না, বাট আমার মনে হচ্ছে আমিও ঠিক এইভাবেই ছোটবেলায় কোথায় জানি যেতাম। ও আচ্ছা, তার মানে আপনি কোরআন শরীফও পড়তে জানেন? কখনো পড়তে দেখিনি তো। পার্টি একটু একটু। আচ্ছা ওয়েট, তুই কি করে জানলি আমি কোরআন শরীফ পড়তে জানি? আমি তো মাঝে মাঝে রাতের বেলা মন চাইলে পড়তাম, নিশি রাতে কেউ যখন ঘুমিয়ে থাকতো সবাই। নেহার কথা শুনে স্বাধীন মুচকি একটা হাসি দেয়। এই পরিবেশটার সাথে স্বাধীনের হাসি যেন নেহাকে আরও পাগল করে দিতে লাগে, কিন্তু স্বাধীনকে বুঝতে দেয় না। সেইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। নেহার অনেক ভালো লাগে। হঠাৎ করে স্বাধীন নেহাকে কোলে তুলে নেয়। সোমের আপসিকতায় নেহা চমকে স্বাধীনের গলা জড়িয়ে ধরে রাগী দৃষ্টিতে তাকায়। স্বাধীন নেহাকে রুমে নিয়ে এসে খাটের উপর শুয়ে দিয়ে এসে শুয়ে পড়ে। নেহা উঠতে যাবে, অমনি স্বাধীন নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে শরীরের উপর গা দিয়ে ঘুমিয়ে পড়ে। নেহা কিছু বলতে গেলে কিস করে দেয়। নেহা কিছু বলতে পারে না, এক পর্যায়ে চুপ করে ঘুমানোর চেষ্টা করে। একটু পর তারা দুজনেই ঘুমিয়ে যায়। নেহার ঘুম ভেঙে গেলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে। স্বাধীন পাশে শুয়ে আছে ছোট বাচ্চাদের মতো। নেহা স্বাধীনের দিকে এক পলক তাকিয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে চুল আঁচড়াচ্ছিল। স্বাধীনের ঘুম ভেঙে সামনে নেহাকে এমন অবস্থায় দেখে অনেক ভালো লাগে। শুয়ে থেকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। নেহা স্বাধীনের দিকে আয়নায় দেখে স্বাধীন তার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। পিছন ফিরে স্বাধীনের দিকে তাকিয়ে নেহা বলতে লাগে, হয়েছে, আর কত ঘুমাবি? যা তাড়াতাড়ি গাড়ি গিয়ে বের কর, কলেজে যেতে হবে। এই বিয়ে বিয়ে করে অনেক দিন হলো কলেজে যাওয়া হয়নি, অনেকগুলো চ্যাপ্টার পিছে পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখনই রেডি হয়ে আসছি। আর শোন আরেকটা কথা, আমাদের যে বিয়ে হয়েছে এইটা তুই আবার যেন কলেজের কাউকে বলিস না, তাহলে আমার কিন্তু মান সম্মান ধুলোয় মিশে যাবে। নেহার কথা শুনে স্বাধীনের অনেক খারাপ লাগে, কিন্তু নেহাকে বুঝতে না দিয়ে ঠোঁটের কোণায় মুচকি একটা হাসি টেনে রেখে রুম থেকে বের হয়ে তার রুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে রুমে এসে পোশাক পরিধান করে।
একটা ব্যাগ কাঁধে নিয়ে বাইরে গাড়িতে এসে অপেক্ষা করতে লাগে। একটু পরে চলে আসে, গাড়িতে উঠে বসে। পাশের সিটে স্বাধীনে ব্যাগ দেখতে পেয়ে নেহা গাড়িতে বসে প্রশ্ন করে, কিরে ব্যাগটা কার? আর তোকে না বললাম আমাকে ডাক দিতে? ডাক দিলে না কেন? একে তো অনেক লেট হয়ে গিয়েছে। আমি ভাবলাম তুই এখনও রেডি হোসনি, তার জন্যই বসেছিলাম রুমে। সরি ম্যাম, আর ব্যাগটাতে আমার বই আছে, অনেক দিন হলো আমি ক্লাস করি না, তাই ভাবলাম আজকে ক্লাস করব। ক্লাস করবে মানে? তুই পড়ালেখাও করিস? মানে আপনি যে কলেজে পড়েন আমি ওই কলেজে ভর্তি হয়েছি ইন্টার ফার্স্ট ইয়ারে। গ্রাম থেকে এসএসসি পরীক্ষা দিয়ে এসেছিলাম, তাই ভাবলাম লেখাপড়াটা যেন চালিয়ে যেতে পারি, তাই ভর্তি হয়েছিলাম। ক্লাস করা হয়েছে 2-1 বার আপনার চোখ ফাঁকি দিয়ে, তাই ভাবলাম এখন তো ফ্রি, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, তা বুঝতে পারছি। এখন মন দিয়ে গাড়ি চালা, আর আমি ফোন করলেই চলে আসিস। বেশিক্ষণ ক্লাস করব না, জাস্ট বান্ধবীদের সঙ্গে দেখা করে আসব আর নোটগুলো নিয়ে আসব। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তারপর সেখান থেকে সোজা কলেজ পার্কিং লটে গাড়ি রেখে নেহা তার ক্লাসরুমে, স্বাধীন তার ক্লাসরুমে চলে যায়। স্বাধীন ক্লাসরুমে গিয়ে বসতেই পাশে তাকিয়ে দেখে একটা ছেলে বসে আছে, খাতায় কি যেন লিখছে। স্বাধীন কৌতূহল নিয়ে ছেলেটাকে প্রশ্ন করে, আচ্ছা তুমি মনোযোগ দিয়ে কি করছো? আর বলিও না ভাই, কালকে স্যার একটা ম্যাথ করতে দিয়েছেন, ক্লাসের কেউ পারেনি, আমিও পারি নাই, তাই ম্যাথটা তুলে নিয়ে গিয়েছিলাম। রাতভর চেষ্টা করেছি, তাও পারি নাই। এখন চেষ্টা করছি, দেখি পারি কি না। যদি পারি স্যার অনেক বাহবা দিবে। ও আচ্ছা, দেখি আমিও ম্যাথটা পারি কি না। ছেলেটা কৌতূহল নিয়ে স্বাধীনের দিকে তাকায়। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলতে লাগে, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমি তো প্রত্যেক দিন নিয়মিত ক্লাস করি, বাট তোমাকে কখনো তো দেখি নাই। ভর্তি হয়েছি, বাট ক্লাস করতে খুব একটা আশা হয়নি, মাসে 1বার কি 2বার এসেছি, তাই হয়তো দেখোনি আমাকে। ও আচ্ছা, তাই হবে বোধহয়। আর এই নাও, দেখো তো পারো কি না। তারপর স্বাধীন ম্যাথটা দেখে বুঝতে পারে অনেক কঠিন, বাট সে পারবে। তারপর সেটাকে বুঝিয়ে বুঝিয়ে ম্যাথটা কমপ্লিট করতে লাগে। প্রায় 10 মিনিট পর কমপ্লিট করে ছেলেটা স্বাধীনের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। বাহ, তুমি তো অনেক জিনিয়াস। তুমি ক্লাসে ঠিক মতো আসো না, তারপরও এত কঠিন একটা ম্যাথ তুমি সলিউশন করে ফেলেছো। যেখানে আমাদের মতো ক্লাস টপারও পারে নাই, সেখানে তুমি কিনা ঠিক মতো ক্লাস নাইস ইউ কমপ্লিট করলে। ক্লাসে না আসলে কী হবে? আমি প্রত্যেক দিন রাতের সময় পেলে বই খুলে একটু পড়ি, বাট খুব একটা মনোযোগ দিতে পারে না, সব সময় কাজ করতে হয়। আচ্ছা বাদ দাও। তারপর স্বাধীন আর ছেলেটা দুজনের সঙ্গে কথা বলতে লাগে। ক্লাস টাইম শুরু না হয় স্যার এখনও ক্লাসে আসেনি। একটু পর ক্লাসরুমের বাইরে থেকে অর্থাৎ মাঠ থেকে অনেক হট্টগোল শোনা যায়। সবাই কৌতূহল নিয়ে বাইরে বের হয়। তাদের পিছু পিছু স্বাধীনও ছেলেটাও বাইরে চলে আসে। স্বাধীন বাইরে এসেই তো অবাক হয়ে যায়। একটা ছেলেকে জুতা দিয়ে মারছে আর চারিদিকে গোল করে সবাই তাকিয়ে তাকিয়ে শুধু তামাশা দেখছে। স্বাধীন দৌড়ে নিচে চলে যায়, ভিড় ঠেলে নেহাকে বের করে নিয়ে আসতে লাগে। অনবরত বলতে লাগে, কুত্তার বাচ্চা, ওর অত বড় সাহস, তুই আমাকে বাজে প্রস্তাব দিস? তোর মতো ছেলে আমার পায়ের জুতা সাফ করারও যোগ্য না, আর তুই কিনা আমাকে উল্টোপাল্টা কথা বলিস। আজ তোর একদিন কি আমার একদিন। এই তুই ছাড় ওকে, আমি দেখে নিব। আরে ম্যাম, পাগল হয়েছেন নাকি? আপনি ওর মতো বকাটা ছেলেকে এভাবে অপমান করলেন, ও যদি প্রতিশোধ নেয়। আগে তুই আমাকে ছাড়, ওর কত বড় সাহস আমাকে আজে বাজে কথা বলে। নেহা ছেলেটাকে আজে বাজে কথা বলতে লাগে। স্বাধীন বাধ্য হয়ে নেহার মুখ চেপে ধরে কলেজের পিছে নিয়ে গিয়ে একটা গাছের নিচে বসিয়ে দেয়। নেহা অনবরত হাঁপাতে লাগে। স্বাধীন নেহার দিকে তাকিয়ে থাকে। ম্যাম, আপনি কি পাগল হয়েছেন? আপনি তোকে চেনেন? এই কলেজের বখাটের ছেলে, ও মেয়েদের ডিস্টার্ব করে। ওর বিরুদ্ধে যদি কোনো মেয়ে প্রতিবাদ করে তাহলে তার কি অবস্থা হয় সেটা তো আপনি ভালো করে জানেন। আপনি কেন অযথা ওর সঙ্গে লাগতে গেলেন ম্যাম? তুই চুপ কর। সব মেয়ে চুপ করে থাকে বলে আমিও চুপ করে থাকবো এমনটা মোটেও করব না। আমিও কম না, আমাকেও চেনে না। ওর পাওয়ার হয়তো থাকতে পারে, বাট আমার থেকে বেশি না। আমি কাউকে দেখাই না, ভালোভাবে চলাফেরা করি, তার মানে এই না যে আমার বাবার সম্পদ কম। নেহা অনবরত পটপট পটপট করতে লাগে। স্বাধীনের খারাপ লাগতে লাগে, কিন্তু কিছু বুঝতে না দিয়ে স্বাধীন তার ব্যাগ থেকে পানির বোতল বের করে নেহার দিকে এগিয়ে দেয়। নেহা ঢক ঢক করে পুরো পানির বোতল সাবার করে ফেলেন।
ম্যাম শান্ত হন। আর কি হয়েছে আপনার? কখনো তো আপনাকে কলেজে এভাবে রাগান্বিত হতে দেখিনি। ওরা জানতে পারছে আমার বিয়ে ভেঙে গিয়েছে, বাট তোর সঙ্গে বিয়ে হয়েছে এটা জানে না। আর রেপ হয়েছে এটা তো ওর আগে থেকেই জানে, তাই বাজে প্রস্তাব দিয়ে বলে আমি যেন তাদের সঙ্গে উল্টোপাল্টা কাজ করি, কারণ আমার কখনো তো বিয়ে হবে না। আমার তৃপ্তি যেন ওরা মিটিয়ে দেয়, এইসব কথা বলতে লাগে। বল, এইসব শুনে কারোর মাথা ঠিক থাকতে পারে? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। তাই বলে ছেলেগুলোকে ওইভাবে মারা একদমই ঠিক হয়নি। কলেজের প্রত্যেককেই দেখেছেন। এখন ওরা যদি আপনার উপর আক্রমণ করে তখন কি হবে ভাবতে পারছেন একবারও? যা হবার তাই হবে। এখন চল, বাসায় যাব, ভালো লাগছে না, মুডটাই নষ্ট করে দিয়েছে। ভাবলাম অনেক দিন পর কলেজে এসে বান্ধবীদের সঙ্গে আড্ডা দেব, তা আর হলো না। কথাটা বলে নেহা উঠে দাঁড়ায়। নেহা আগে আগে যেতে লাগে। স্বাধীন পিছে পিছে গাড়ির কাছে এসেই স্টার্ট দিতে যাবে, অমনি ছেলেগুলো হকি স্টিক নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ায়। নেহা ভয় পেয়ে গুটিসুটি মেরে গাড়ির মধ্যে বসে থাকে। ম্যাম এখন কি করব? ওরা তো এখন গাড়ির ভাঙচুর করবে আর সামনে দাঁড়িয়ে আছে। ওদের উপর দিয়ে তো আর গাড়ি চালিয়েও যেতে পারবো না। ফুল স্পিডে ওদের উপর দিয়ে গাড়ি চালা, দেখবি ওরা এমনিতেই সরে যাবে। নেহার কথা বলা শুনে স্বাধীন গাড়ি স্টার্ট করে অমনি ছেলেগুলো গাড়ির উপর এসে চড়ে বসে। স্বাধীন কি করবে বুঝতে না পেরে এক প্রকার অবাক হয়ে যায়। গাড়ি বন্ধ করে বের হতে যাবে, অমনি নেহা স্বাধীনের হাত ধরে চেপে ধরে। কই যাচ্ছিস? বাইরে বের হোস না কেন? ওরা তো তোকে মারধর করবে। গাড়ির ভেতরে থাক, গ্লাস তো বুলেট প্রুফ, ওরা ভাঙতে পারবে না। আমি পুলিশকে কল করছি এক্ষুনি। নেহার কথা শুনে স্বাধীন নেহার হাত তার হাতের উপর থেকে সরিয়ে দেয়। নেহার কথার প্রতি উত্তরে মুচকি একটা হাসি দিয়ে গাড়ি থেকে নামে। ছেলেগুলো দৌড়ে চারিদিকে হকি স্টিক নিয়ে মারতে আসে। স্বাধীন ছেলেগুলোর প্রত্যেকটা হকি স্টিকের বাড়ি প্রতিহত করতে লাগে। এক প্রকার একটা ছেলেকে নাকে ঘুষি দিতে ছেলেটা দূরে গিয়ে পড়ে যায়। এক এক করে প্রত্যেককেই একই ধরনের মারতে লাগে। কলেজের সবাই উপস্থিত হয়ে যায়। সবাই তাকিয়ে তাকিয়ে শুধু মুভি দেখার দৃশ্য দেখতে থাকে। কলেজের সবাই উপস্থিত হয়ে যায়। সবাই তাকিয়ে তাকিয়ে শুধু মুভি দেখার দৃশ্য দেখছে, কেউ কিছু বলছে না। এক পর্যায়ে সবাই মাটিতে লুটি হামাগুড়ি খেতে লাগে। স্বাধীন ওইখানে আর না দেরি গাড়িতে উঠে স্টার্ট দিয়ে বাড়ির দিকে যেতে লাগে। নেহা অবাক দৃষ্টিতে স্বাধীনের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। তুই আসলেই কি আর ওই ছেলেগুলোকে একা এইভাবে মারলি নাকি? অন্য কেউ ছিল নাকি? চোখের ভুল, আমি ভুল দেখলাম। দ্যাট ম্যাম, আপনিও না শুধু শুধু মস্করা করছেন। তুই এতগুলো ছেলের সঙ্গে কিভাবে একাই ফাইট করলি? আমার মাথাতে কিছুই ঢুকছে না। যেখানে কিনা পুরো কলেজের সবাই ওদের বিরুদ্ধে দাঁড়াতে ভয় করে, আর সেখানে তুই একাই ওদের মারতে মেরে কুপকাত করে মাটিতে ফেলে দিয়েছিস। ম্যাম, আমি গ্রামের ছেলে, গ্রামের টুকটাক ফাইটিং শিখেছিলাম। বন্ধুরা মিলে একটা গ্যাং তৈরি করেছিলাম। আমাদের গ্রামে অনেক চুরি হতো, ডাকাতি হতো। তার প্রতিরোধ করার জন্য এক পর্যায়ে সবাই ভয় পেয়ে আমাদের গ্রামে আর ডাকাতি চুরি করতে আসে নাই। সেই অভিজ্ঞতা এখন রয়ে গিয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। নেহার সঙ্গে কথা বলতে বলতে গাড়ি এসে বাড়ির সামনে দাঁড় করে। নেহা নেমে পড়ে। স্বাধীন পার্কিং লটে গাড়ি রেখে বাসার মধ্যে ঢুকতে যাবে, অমনি সাই করে তিনটা গাড়ি বাসার ভিতর প্রবেশ করে। দেখে মাঝখানে গাড়ি থেকে নেহার বাবা দৌড়ে বের হচ্ছে। স্বাধীনকে দেখতে পেয়ে নেহার বাবা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলতে লাগে, বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে বাঁচানোর জন্যে। তুমি কলেজে কি করেছো, নেহা কি করেছে সব আমার কানে এসেছে। আমি আগে থেকেই বলেছিলাম তোর বডিগার্ড লাগবে, বডিগার্ড রাখবা। ও আমার কথা একদমই শোনে না। ও বারবার বলে যে আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করি। আর যদি তুমি না থাকতে তাহলে ওর কী হতো বাবা, বুঝতে পারছো? আঙ্কেল, আমি তো আছি নাকি? আর আমার সামনে দিয়ে আমার স্ত্রীকে কেউ গায়ে হাত দিবে, আমি এটা তাকিয়ে তাকিয়ে দেখব। ওদের জ্যান্ত মাটিতে পুঁতে রাখবো। স্বাধীনের কথায় নেহার বাবা স্পষ্ট ভয়ঙ্কর কিছু বুঝতে পারে। নেহার বাবা মুচকি একটা হাসি দিয়ে বাসার ভেতর ঢুকে যায়। স্বাধীন রুমের দিকে চলে যায়, দেখে রুমে কিছুই নেই। পাশ দিয়ে একটা মেয়ে যেতে নিলে স্বাধীন দাঁড় করিয়ে বলে, আচ্ছা খালা, আমার রুমে তো কিছুই নেই, জামা কাপড়, খাট, পালঙ্ক। এখন আমি কোথায়? ও বাবা, তুমি এসেছো? মেম সাহেব বললো যে তোমার রুম থেকে সব কিছু সরিয়ে ফেলতে আর জামা কাপড় যা যা প্রয়োজনীয়তা আছে নেহার রুমে নিয়ে গিয়ে রাখতে। তাই সবাই সেই রুমই নিয়ে গেছে। এখন থেকে তো নেহার রুমই তোমার রুম, তাই না?
ও আচ্ছা। তারপর স্বাধীন সোজা নেহার রুমের সামনে চলে যায়। দরজায় নক করতেই কোনো সারা শব্দ পায় না, হালকা করে খুলে যায়। স্বাধীন ভিতরে প্রবেশ করে দেখে নেহা ওয়াশরুমে গোসল করছে। তাই সবাই বসে ফোন বের করে দেখছিল। ফোন চাপছিল। এমন সময় ফেসবুকে একটা নোটিফিকেশন আসে। নোটিফিকেশনটা অন করতে দেখে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট। স্বাধীন সেই দিকে কোনো পাত্তা না দিয়ে ফোন দেখতে লাগে। এক পর্যায়ে নেহা বাইরে বের হয়। সামনে স্বাধীনকে দেখতে পেয়ে প্রশ্ন করে, কিরে তুই এই রুমে কি করছিস? ম্যাম, আপনি হয়তোবা ভুলে গিয়েছেন আমাদের বিয়ে হয়েছে আগামীকাল। আন্টি আর আমার সব জামা কাপড় প্রয়োজনীয় জিনিস আপনার রুমে সেট করেছে, তাই এই রুমে আজ থেকে আমারও রুম। কি মা বাবা আর কি কিছু করবে আমার সাথে আল্লাহই জানে। কেন যে বিয়েতে রাজি হলাম, কেন সবার সামনে বাবার মুখের ওপর বললাম না, তাহলে তো আর আজ এই দিন দেখতে হতো না। একটা ফকিন্নির বাচ্চার সঙ্গে রাত কাটাতে হবে একই রুমে, জানলে গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠছে। স্বাধীন কথাগুলো শুনে বুকের বাঁ পাশে ব্যথা হতে লাগে, কিন্তু কিছুই বলে না। ফোন দেখতে লাগে। নেহা তারপর পোশাক পরিবর্তন করে খাটের উপর গিয়ে শুয়ে পড়ে। স্বাধীন উঠে আলমারি খুলে দেখে এক এক করে পোশাক রাখা। স্বাধীন পোশাক আর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। নেহা মুচকি একটা হাসি দেয় আর আনমনি ভাবতে লাগে, দেখি কতদিন এই অবহেলা সহ্য করতে পারো, আর কতদিন আমাকে তোমার কাছে না নিয়ে দূরে দূরে রাখো। আমার মনে হয় না যে আমাকে ছেড়ে তুমি চলে যাবে, আবার ভয় হয় যদি চলে যাও, কিন্তু পরীক্ষা তো করতে হবে। আবার যদি সব ছেলেদের মতো আমার বাবার সম্পত্তির দিকে নজর দাও তখন কি হবে? আচ্ছা, ও কি আমাকে ভালোবাসে নাকি? যদি ভালো না বাসতো তাহলে রাতে ওগুলো কি ছিল? কিছুই মাথায় নিতে পারছে না। বের হোক, ওকে পরীক্ষা করব। নেহা ভাবতে লাগে কি বলা যায়। এমন সময় খট করে দরজা খুলে বাইরে বের হয় স্বাধীন। নেহা সেদিকে তাকিয়ে চোখ ফেরাতে পারে না। স্বাধীনের শরীরে এখনও টপটপ করে পানি বের হচ্ছে। শরীরের প্রতিটা ধরন যেন লোমহতর, দৃষ্টি কেমন যেন লাগতে লাগে, যেন স্বাধীনকে কাছে পেলে সে খুব লেখাবে এমন। স্বাধীন আয়নার দিকে তাকিয়ে দেখে নেহা তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। স্বাধীন সেদিকে কোনো ভ্রুক্ষেপ না দেখে পোশাক পরিধান করে নেয়। স্বাধীন রুম থেকে বের হতে যাবে, অমনি পিছন থেকে নেহা বলতে লাগে, দেখ, তুই আর আমি ভালো করে জানি যে আমাদের সম্পর্কটা কখনোই মিলন হবার নয়, তো অযথা এই সম্পর্কটা টিকে রাখার কি দরকার বল? ঠিক বুঝতে পারলাম না ম্যাম, কি বুঝতে চাচ্ছেন আপনি? দেখ, আমি বলতে চাচ্ছি যে সম্পর্কটা কখনো পূর্ণতা পাবার নয়, সেই সম্পর্কটা রেখে কি লাভ? আর আমি তো তোকে কখনো আমার স্বামী হিসেবে মেনে নিব না। ঠিক তুইও জানিস কখনো এই ধর্ষিতা মেয়েকে তোর স্ত্রী হিসেবে মানবি না, এটা আমি ভালো করেই জানি। তাই বলছি কি, আমাদের মধ্যে এই সম্পর্কটা না রেখে ডিভোর্স নিয়ে দেখ। ডিভোর্স কথাটা শুনে আবার এই ভাবিস না যে তোকে বাসা থেকে বের করে দেব। আমার বাবার ছেলের মতন মনে করে তোকে আমাদের কোম্পানিতে একটা চাকরি দিয়ে দেব। আপনারা যা ইচ্ছে তাই করবেন, বাট আমি আপনাকে ডিভোর্স দিতে পারবো না। কারণ ম্যাম আর স্যার আমাকে হাত জোর করে বলেছে আপনি যত যাই বলুন না কেন আমি যেন আপনাকে ডিভোর্স না দেই। আরও বলেছে যে কিছুদিন হলে আপনি এমনিতেই সব কিছু মেনে নেবেন। কি বাবা মা কি বলছে? আচ্ছা, আমি শুনে আসছি। কথাটা বলে নেহা পড়তে যাবে, দরজা দিয়ে বের হতে নিবে, অমনি স্বাধীন নেহার হাত চেপে ধরে টান দিয়ে নেহাকে তার কাছে নিয়ে আসে। পিছু পিছু দরজা লক করে দেয়। নেহা অবাক হয়ে স্বাধীনের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। এসব কি হচ্ছে স্যার? আমাকে স্যার বলছিস? আমাকে স্যার বলিস না হলে আমি কিন্তু চিৎকার দেব। চিৎকার দিয়ে কোনো লাভ নেই, সবাই ভাববে যে আমরা উল্টাপাল্টাগুলো কাজ করছি। আর দেখি দেন তো চিৎকার। নেহা চিৎকার দিতে যাবে, নেহার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। প্রায় 5 মিনিট পার হয়ে যায়। নেহাকে খাটের কাছে নিয়ে গিয়ে ফেলে দেয়। নেহা খাটের উপর পড়ে যায়। স্বাধীন তার শরীর থেকে টি শার্ট খুলে ফেলে। নেহা সেই দিকে তাকিয়ে থাকে। মোটেও ভালো হবে না বলছি। আমার উপর জোর করা এর শাস্তির তোকে কিন্তু হারে হারে টের পাবো আমি। যা করার তা করবো, এখন অন্তত বাসর রাতটা করি। কথাটা বলে স্বাধীন নেহার উপর ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনের প্রত্যেকটা স্পর্শে নেহাই কেঁপে কেঁপে উঠতে লাগে। তার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু বের হতে লাগে, আর ঠোঁটের কোণে এক চিমটি হাসি রেখা ফুটে ওঠে। স্বাধীন সেদিকে তাকিয়ে নেহার চোখ থেকে অশ্রু মুছে দিয়ে হাসি মাখা কণ্ঠে নেই তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতে লাগে, দেখো আমি ভালো করে জানি কেন আমাকে আপন করে নিতে চাচ্ছেন না আপনি। আপনার অতীত নিয়ে আমি কখনোই আপনাকে প্রশ্ন করব না,
আমি ফিউচার নিয়ে আর বর্তমান নিয়ে ভাবতে চাই। আর আমি এও জানি আমাকে আপনি অনেক ভালোবাসেন। কে বলেছেন আমি তোকে ভালোবাসি? আপনার কথা বলার ধরন, হাঁটা চলা সব কিছু দেখে আমি বুঝতে পারি। আর আরও চোখে আমার দিকে বারবার তাকিয়ে থাকায়, এটা আপনি যতই বোঝেন না কেন আমি তাকাই না, বাট সার্বক্ষণিক আমি আপনাকে আমার নজরদারিতে রাখি। আমি আরও এও জানি যে আপনার ফোনের গ্যালারি ওপেন করলে যতগুলো না আপনার ছবি আছে, এর থেকে বেশি আমার ছবি আছে। স্বাধীনের কথা শুনে নেহা অবাক দৃষ্টিতে তাকাতেই স্বাধীন নেহার উপর থেকে উঠে দাঁড়িয়ে শার্ট প্যান্ট পরিধান করে বলতে লাগে, লুকিয়ে লুকিয়ে ছবি তোলেন, আবার সেইগুলো মাঝে মাঝে ফ্রন্ট স্ক্রিনে রাখেন। কল আসলে সব দেখতে পাই, এক এক দিনে এক একটা পিক দেখতে পাই। এ ধারায় ধারণা পেয়ে গিয়েছি যে আমি ধ্যাত, ধরাই পড়ে গেলাম। ভেবেছিলাম যে আমি তোকে আমার ভালোবাসার কথা প্রকাশ করব না, দেখবো কতদিন এভাবে আমাকে আগলে রাখতে পারিস, কিন্তু সত্য জেনেই গেলি। ও সরি, তুই করে বলে ফেলেছি। এখন থেকে নো তুমি, নো আপনি, শুধুমাত্র তুমি বলে ডাকবো। কথাটা বলে স্বাধীন নেহাকে তার কোলে তুলে নেয়। নেহা লজ্জা পেয়ে যায়, স্বাধীনের বুকে মুখ লুকায়। স্বাধীন নেহাকে কোলে তুলে ওয়াশরুমে গিয়ে দুজনেই ঝর্ণা নিচে ভিজতে লাগে। ভিজতে ভিজতে গোসল করতে লাগে। আর আমাদের সামনে এগিয়ে কোনো লাভ নেই, ওরা যা করার করুক। যদি আর জানতে ইচ্ছে করে তাহলে বিয়ে করে নিন, সব জানতে পারবেন। সব থেকে ভালো একটা বুদ্ধি। আল্লাহ হাফেজ।